আসসালামু আলাইকুম। সৈয়দ বাড়ির বৈঠকখানায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকেও আপনাদের জন্য নিবেদনে থাকছে অগাথা ক্রিস্টির নতুন একটি মিস্ট্রি। তবে আজকে মিস মার্পল নয়, আজকের ধামাকা স্যার আর্কল পোয়ারো। চলুন তার সলভ করা একটা মিস্ট্রি, মার্ডার অন দ্য লিঙ্কস, শুনে আসা যাক। লন্ডন এক্সপ্রেসে প্যারিস থেকে লন্ডন ফেরার পথে এক বিচিত্র অভিজ্ঞতা হলো। জুনের ঝকঝকে দিন, কামরায় আমার সহযাত্রী বলতে ছিল একটি মেয়ে। মুখে পাউডারের প্রলেপ থাকলেও মেয়েটির বয়স 17-র নিচে মনে হলো না। লাল টকটকে দুটি ঠোঁট সবার আগে নজর কাড়ে। ঘন ঘন সিগারেটের ধোঁয়া ছাড়ছিল সে। এগিয়ে সে নিজেই আলাপ করল, কিন্তু আশ্চর্য, তার আচরণ আমার গায়ে পড়া মনে হলো না। বরং তার মধ্যে আমি শিশুর সারল্য এবং নারীর মাধুর্যের একটা মিশ্রণ পেলাম। প্রথম দেখাতেই তোমাকে আমার বন্ধু বলে মনে হচ্ছে। তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। এখন থেকে আমরা বন্ধু। এইভাবেই সে শুরু করেছিল তার আলাপ। তারপর অল্প সময়ের মধ্যেই অন্তরঙ্গ ভঙ্গিতে সে যা জানালো তা হলো তার জন্ম আমেরিকায়, কিন্তু ইংল্যান্ডে সে বড় হয়েছে তার এক বোনের সঙ্গে, পেশায় অভিনেত্রী। ভালো কিছু করার একটা প্রবল বাসনা তার কথায় প্রকাশ পেয়েছিল, যা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ মনে হয়। কথায় কথায় জানি না কিভাবে সে অনুমান করল, তুমি নিশ্চয়ই যুদ্ধে গিয়েছিলে। আমি তার অনুমান যথার্থ স্বীকার করে বললাম, একবার আহত হয়ে পঙ্গু হবার উপক্রমও হয়েছিল। এখন আমি একজন এমপির সেক্রেটারি। কেবল ছাড়পোকা মারার কাজ যে তুমি করো না তা দেখেই বুঝতে পারছি। কাজের বাইরে আর কি করো? এইভাবে এসে পড়ল আমার সবচেয়ে গর্বের এবং আনন্দের প্রসঙ্গ। আমার একজন বেলজিয়ান গোয়েন্দা বন্ধুর সঙ্গে আমি একটা ঘর শেয়ার করে থাকি। ছোটোখাটো চেহারার খুব মজাদার মানুষটি। প্রাইভেট গোয়েন্দা হিসেবে লন্ডনে প্রতিষ্ঠা এবং প্রতিপত্তির অধিকারীও হয়েছে। সরকারি গোয়েন্দারা যখন কোনো কেসে তল পায় না, তখন তারা আমার এই বন্ধুটিকে তলব করে। সেই অনায়াসে তাদের সমস্যার সমাধান করে দেয়। তার সঙ্গে আমার দিব্যি কেটে যায়। দারুণ! অপরাধের গল্প আমার খুব প্রিয়। স্টাইলস কেস তোমার মনে আছে? একটু ভেবে সে জানায়, সাসেক্সের সেই বিষ খাইয়ে এক বৃদ্ধাকে হত্যার মামলা, তাই তো? মাথা নেড়ে সায় দিয়ে গর্বের সঙ্গে বললাম, সেইটাই হলো আমার বন্ধু আর্কল পোয়ারোর প্রথম বড় কেস। এরপর পোয়ারোর কীর্তি কাহিনী তাকে সবিস্তরে জানাতে পেরেছিলাম, আর সে শুনেছিল তন্ময় হয়ে। ক্যালাইন স্টেশনে ট্রেন থামলে প্ল্যাটফর্মে নেমে সঙ্গিনী করমর্দন করে বলল, বিদায় বন্ধু। ডোভার থেকে জাহাজে যাওয়া যাবে কিনা বলতে পারছি না, তাই এখানেই তোমাকে বিদায় জানাতে হচ্ছে। এখানে আমার বোনের সন্ধান নিতে হবে একবার। বিদায়ক্ষণে আমার এই নতুন বন্ধুটির নাম জানতে চাইলে সে হেসে জানিয়েছিল তার নাম সিন্ডারেলা। পরদিন সকালে ব্রেকফাস্টের টেবিলে বসে আছি আমি আর পোয়ারো। আজকে চিঠিটা এসেছে বলে পোয়ারো চিঠির কাগজটা বাড়িয়ে দিল। বেশ দামি বিদেশি কাগজে হাতে লেখা চিঠিটা সাগ্রহে চোখের সামনে মেলে ধরলাম। ভিলা জেনেভিয়েভ, মার্লিনভিল সুরসার, ফ্রান্স। প্রিয় মহাশয়, যে কোনো মুহূর্তে আমার জীবনের কোনো আশঙ্কা নিয়ে আমি দিন গুনছি। তাই এই মুহূর্তে একজন গোয়েন্দা আমার প্রয়োজন। বিভিন্ন সূত্রে আপনার সুখ্যাতি আমার কানে এসেছে। আমি শুনেছি অপরাধ তদন্ত বিষয়ে আপনি একজন দক্ষ এবং বিচক্ষণ ব্যক্তি। আমি নিশ্চিত আমার বিপদ আসন্ন। এই পরিস্থিতিতে আমার অনুরোধ, আপনি আপনার হাতে সমস্ত কেস ফেলে রেখে এক্ষুনি একবার ফ্রান্সে চলে আসুন। আমার জীবন রক্ষার স্বার্থে আপনার প্রয়োজনীয় অর্থসহ যাবতীয় কিছুর ব্যবস্থা আমি করব। বিন্দুমাত্র ইতস্তত না করে আমার এই অনুরোধটি রক্ষা করলে আমি বাধিত হব। আমার জীবনের বেশ কয়েক বছর সান্টাগিওয়ে কেটেছে। সেখানেও কিছু সময়ের জন্য আপনাকে যেতে হতে পারে। আপনার পারিশ্রমিক কত আমাকে জানাবেন। ব্যাপারটা অত্যন্ত জরুরি বিবেচনা করবেন। আপনার তার বার্তা পেলে আমি ক্যালাইনে আপনার জন্য গাড়ি পাঠাবো। আপনার বিশ্বস্ত পিটি রেল্যান্ড। পুনশ্চ
ঈশ্বরের দোহাই আপনি আসুন। অদ্ভুত চিঠি। তুমি কি ঠিক করলে? চিঠিটা পোয়ারোর হাতে ফেরত দিয়ে আমি জানতে চাইলাম। এক্ষুনি রওনা হতে হবে, তুমি সঙ্গে যাবে। ভিক্টোরিয়া থেকে 11টায় কন্টিনেন্টাল এক্সপ্রেস ধরব। ব্যস্ততার সঙ্গেই সে আমাকে জানালো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মিনিট 10 মধ্যেই জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। আমি রেডি, কিন্তু মিস্টার রেনাল্ড নামটা যেন চেনা মনে হচ্ছে। তুমি যার নাম মনে আনবার চেষ্টা করছো তিনি দক্ষিণ আমেরিকার সুপরিচিত কোটিপতি। এই ভদ্রলোকই সেই রেনাল্ড কিনা সেটা আমি বুঝতে পারছি না, তবে জানি না। একই লোক, বুঝতে পারছি। চিঠিতে স্যান্টিয়াগোর উল্লেখ আছে। জায়গাটা চিলিতে, আর চিলি হলো দক্ষিণ আমেরিকায়। সো মার্লিনভিল সুরসান নামটাও আমার আগে শোনা। বোলেন আর ক্যালাইনের মাঝে একটা ছোট্ট জায়গা। কোটিপতি মিস্টার রেনাল্ডের একটা বাড়ি ইংল্যান্ডেও আছে শুনেছি। হ্যাঁ, রুটল্যান্ড গেটে। তাড়াতাড়ি দুজনের দুটো সুটকেসে নিজেদের জিনিসপত্র গোছগাছ করে নিলাম। তারপর ট্যাক্সি ধরে 11টার ট্রেন ধরবার জন্য ভিক্টোরিয়ার উপস্থিত হলাম। ডোভারের পথে সমুদ্রযাত্রায় রওনা হবার আগে আমাদের পৌঁছানোর সময় জানিয়ে পোয়ারো মিস্টার রোনাল্ডকে একটা তার বার্তা পাঠিয়ে দিল। আবহাওয়াও চমৎকার ছিল, তাই সমুদ্র যাত্রাটা উপভোগ্যই হলো। তবে পোয়ারোর সঙ্গে কোনো কথা হয়নি। নিজের ধ্যানে সে চুপচাপ। ক্যালাইনে জাহাজ থেকে নেমে আমরা হতাশ। আমাদের জন্য কোনো গাড়ি পাঠানো হয়নি। যাই হোক, সঙ্গে সঙ্গে ভাড়া ট্যাক্সি নিয়ে মার্লিন ভিলের দিকে রওনা হয়ে পড়লাম। ভিলা জেনেভিয়েভ খুঁজে পেতে অবশ্য একটু বেগ পেতে হলো। রাস্তায় কয়েকজনের কাছে পথের নির্দেশ জেনে নিয়ে একসময় একটা বিরাট গেটের সামনে এসে দাঁড়ালাম। এই সময় লক্ষ্য করলাম রাস্তার ডান দিকে একটা সুন্দর ছোট্ট ভিলার সামনে দাঁড়িয়ে একটি মেয়ে আমাদের দেখছে। প্রথম দর্শনেই মেয়েটির অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করল। যৌবনের ঢল নামা দীর্ঘাঙ্গী মূর্তিটি কোনো দেবী মূর্তি বলে ভ্রম হওয়া কিছুমাত্র অসম্ভব নয়। এই দেবী মূর্তির রূপ লাবণ্য আমার আতুর দুই চোখ বারবার তার দিকে আকর্ষণ করছিল। এসব কি হেস্টিংস? পোয়ারোর বিস্মিত স্বর আমার কানে যেতেই আমার সম্বেদ ফিরল। চোখ ফিরিয়ে আমিও হক চকিয়ে গেলাম। গেটের সামনে একজন সার্জেন্ট দাঁড়িয়ে। হাত তুলে সে আমাদের নিরস্ত হবার ইঙ্গিত করল। ভেতরে যাওয়া বারণ। কিন্তু মসিয়ে রেনাল্ডের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার সঙ্গে দেখা করার কথা। এটা তো তারই ভিলা। হ্যাঁ মসিয়ে, কিন্তু মসিয়ে রেনাল্ড আজকে সকালেই খুন হয়েছেন। জানা গেল পুলিশ কমিশনার ভিলার ভেতরেই আছেন। পোয়ারো পকেট থেকে একটা কার্ড বার করে কয়েকটা শব্দ লিখে সার্জেন্টের হাতে দিয়ে পুলিশ কমিশনারকে পাঠিয়ে দেবার অনুরোধ জানালো। কয়েক মিনিটের মধ্যেই ছোটোখাটো বলিষ্ঠ চেহারার গুঁফো এক অফিসারকে প্রায় ছুটতে ছুটতে আমাদের দিকে আসতে দেখা গেল। পোয়ারো অস্ফুট সুরে বলল, মসিয়ে রেক্স। প্রিয় মসিয়ে পোয়ারো, আপনাকে পেয়ে বড় আনন্দ হলো। নিশ্চিন্ত হওয়ার একটা সুযোগ পাওয়া গেল। বলুন। পোয়ারো হাসি মুখে ভদ্রলোকের সঙ্গে করমর্দন করল। আমার দিকে ফিরে জানালো, ইনি আমার ইংরেজ বন্ধু ক্যাপ্টেন হেস্টিংস। ইনি হলেন মসিয়ে লুসিয়ান রেক্স। আমরা মাথা নিচু করে পরস্পরকে অভিবাদন জানালাম। 1909 সালের পর আমাদের আবার দেখা হলো। কিভাবে আপনার কাজে আসতে পারি বলুন। বুঝতে পারলাম পোয়ারোর আগমনের কারণ ভদ্রলোক ইতিমধ্যেই জেনে গেছেন। তবু বাড়ির ভেতর যেতে যেতে পোয়ারো মিস্টার রোনাল্ডের চিঠিতে তাকে ডেকে পাঠানোর কথা এবং কারণ জানিয়ে দিল। ম্যাজিস্ট্রেট মসিয়ে হাইটেটের সঙ্গে সাক্ষাতের আগে আমরা জানতে পারলাম আজ সকাল 9টা নাগাদ মিস্টার রোনাল্ডের মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। মাদাম রোনাল্ড এবং ডাক্তারের অনুমান রাত 2টোর সময় খুনটা হয়েছে। হলের বাঁ দিকে একটা ঘরে মসিয়ে রেক্স এবং সাহায্যকারী অফিসার একটা গোল টেবিলের সামনে বসেছিলেন। তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে আমাদের আগমনের কারণও তাকে জানিয়ে দিলেন রেক্স। মেন্টাল পিসের সামনে দাঁড়িয়েছিলেন মাঝবয়সী ডক্টর ডুরান্ড। তার সঙ্গেও আমরা পরিচিত হলাম। রোগাটে চেহারার দীর্ঘাঙ্গী ম্যাজিস্ট্রেট
সমস্ত কিছু শুনে বিস্মিত স্বরে বললেন, আশ্চর্য ব্যাপার, মিস্টার রেনাল্ড দেখছে আগে থেকে দুর্ঘটনার কথা জানতে পেরেছিলেন। তিনি পোয়ারোর কাছ থেকে মিস্টার রেনাল্ডের চিঠিটা চেয়ে নিয়ে পড়লেন। মসিয়ে পোয়ারো, এই চিঠিটার জন্য আপনার কাছে আমরা ঋণী। আমাদের ধারণা বদলে গেল। একটা গোপন খবর পেয়েছিলাম। আশা করি আপনি ইংল্যান্ড থেকে ফিরে যাবার কথা ভাবছেন না? না মসিয়ে, আমার নিয়োগকর্তাকে বাঁচাবার জন্য আমি হয়তো সময় পাইনি, কিন্তু তার খুনিকে খুঁজে বার করা আমার কর্তব্য। মাদাম রোনাল্ডো নিশ্চয়ই তার স্বামীর নিয়োগ অনুমোদন করবেন। প্যারিস থেকে মসিয়ে জিরোবাইটো এসেছেন। তদন্তের কাজে আপনারা পরস্পরকে সাহায্য করবেন এটা আমি আশা করি। আমাদের তরফ থেকে প্রয়োজন মতো সব রকম সহযোগিতাই আমরা আপনাদের করব। পোয়ারো মসিয়ে হ্যাটেটকে ধন্যবাদ জানিয়ে এখানকার ঘটনার বিবরণ জানতে চাইল। তার নির্দেশে কমিশনার বলতে শুরু করলেন, আজ সকালে বাড়ির কাজ করার সময় বৃদ্ধা পরিচারিকা ফ্র্যাঙ্কস সেই দেখতে পায় বাড়ির সদর দরজা ভেজানো। মনিক কোথাও বেড়াতে গেছেন ধারণা করে সে এ নিয়ে বিশেষ মাথা ঘামায়নি। বাড়ির যুবতী পরিচারিকা লিওনি ওদিকে গৃহকর্ত্রীকে জানাতে গিয়ে বিভৎস এক ঘটনার মুখোমুখি হয়। হাত পা বাঁধা অবস্থায় তার ঘরে পড়েছিলেন অচৈতন্য মিসেস রেনাল্ড। এদিকে প্রায় একই সময়ে মিস্টার রেনাল্ডের মৃতদেহও আবিষ্কার হয় একটা গর্তের মধ্যে। ভিলার সামনে বাইরে কয়েক গজ দূরে উন্মুক্ত কবরের মতো সেই গর্তে মুখ নিচু করা অবস্থায় পড়েছিল দেহটা। পেছন থেকে ছোরা দিয়ে আঘাত করা হয়েছিল তাকে। কতক্ষণ আগে হত্যা করা হয়েছিল? ডক্টর ডুরাল্ট বললেন, আমার মতে মৃত্যুর ঘটনা রাত 3টের সময়। অবশ্য মাদাম রেনাল জানিয়েছেন রাত 2টো হবে। আকস্মিক আঘাতের সঙ্গে সঙ্গেই নাকি মৃত্যু হয়েছিল তার, তাই কোনোভাবে বাধা দিতে পারেনি। বুঝেছি। বাড়ির পরিচারকরা ছুটে এসে মাদামের বাঁধন খুলে দেয়। তারপর বাড়ির চাকর বাকরদের কাছ থেকেই আমরা জানতে পারি দুজন মুখোশধারী লোক আচমকা শোবার ঘরে ঢুকে প্রথমে তাকে হাত পা বেঁধে ফেলে, পরে তার স্বামীকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সেই সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন, আর তার সঙ্গে অবশ্য এখনও আমরা কথা বলতে পারিনি। মসিয়ে রেনাল্ডো ও মাদাম বাদে বাড়িতে আর কে কে আছে? পরিচারিকাদের মধ্যে বৃদ্ধা ফ্র্যাঙ্কস, যুবতী 2 বোন ডেনিস, লিওনি, লম্বার্ড, আর এছাড়া বাড়ির পুরনো মালিকের বহু বছরের পুরনো হাউসকিপার আর সোফার। তাকে মসিয়ে রেনাল্ড ইংল্যান্ড থেকে এনেছিলেন। মসিয়ে জ্যাক রেনাল্ড, মসিয়ে রেনাল্ডের পুত্র এ বাড়িতেই থাকেন, তবে বর্তমানে তিনি বাইরে আছেন। কমিশনারের বিবরণ শেষ হলে মসিয়ে হ্যাটেট জিজ্ঞাসাবাদের কথা জিজ্ঞেস করলেন। তার নির্দেশ পেয়ে সার্জেন্ট প্রথম হাজির করল বৃদ্ধা ফ্র্যাঙ্কেসকে। মসিয়ে হ্যাটেটের প্রশ্নের উত্তরে বৃদ্ধা কাঁপতে কাঁপতে জানালো, বাড়ির পূর্বতন মালকিন লাভিগস্টির কাছেই সে 11 বছর ছিল এবং গত বসন্তে নতুন ইংরেজ মালিক বাড়িটা কিনে নিলে সেখানেই থেকে যায়। খুব ভালো কথা। এবারে বলো, রাতের সদর বন্ধ করে কে? প্রতিদিন আমি বন্ধ করি মসিয়ে। গতকাল রাত 10:30টায় বন্ধ করেছিলাম। তখন বাড়ির অন্যান্যরা কে কোথায় ছিল বলতে পারবে? মসিয়ে রেনাল্ড তার স্টাডিতে ছিলেন। মাদাম কিছুক্ষণ আগেই শোবার ঘরে চলে যান। ডেনিস আর লিওনি আমার সঙ্গেই চলে আসে। তাহলে বোঝা যাচ্ছে মসিয়ে রেনাল্ডই রাতের দরজা খুলে থাকবেন। এ কাজ তিনি করতে পারেন না মসিয়ে। চোর ডাকাত সারাক্ষণ ঘুরে বেড়ায় বাড়ির বাইরে, তিনি তা ভালো করেই জানেন। অত রাতে সে লেডিকেও তিনি বাড়ির বাইরে যেতে দেননি। কোন লেডির কথা বলছো তুমি? তার নাম কি? প্রায় সন্ধ্যাতেই তো তিনি আসেন। তার নাম মাদাম ডাউব্রেল। ও, পাশের ভিলা মার্গুয়েরিটা যিনি থাকেন, ঠিক বলছো? হ্যাঁ মসিয়ে, তার কথাই বলছি। আপনি তাকে জানেন দেখছি, খুবই সুন্দরী তিনি। অদ্ভুত ব্যাপার। গত সন্ধ্যায় তাহলে তাঁরা দুজন একসঙ্গেই ছিলেন। কথা থামিয়ে অর্থপূর্ণ দৃষ্টিতে তিনি তাকালেন বৃদ্ধার দিকে। দেখা গেল খোঁচাটা ঠিক জায়গা মতো পড়েছে। ফ্র্যাঙ্কিস গড় গড় করে বলতে শুরু করল,
ওদের দুজনের মধ্যে কি সম্পর্ক আমি জানি না। সকলেই জানে মাদাম ডুব্রেইল অত্যন্ত গরিব এবং মেয়েকে নিয়ে থাকেন। অসাধারণ সুন্দরী তিনি যদিও, তবে এখনও আর যুবতী নন। সম্প্রতি গ্রামে অনেক কথাই ঘুরে বেড়াচ্ছে তিনি দেদার খরচপত্র করছেন। তবে এত টাকা কোথা থেকে পাচ্ছেন সেটা সকলের কাছে রহস্য। এদের এই বন্ধুত্বের কথা মাদাম রোনাল্ডকে জানেন? সবই জানতেন মসিয়ে। তিনি অত্যন্ত নম্র ভদ্র মহিলা, তাই স্বামীর আচরণে বুক ভেঙে গেলেও মুখ বুজে শুয়ে থাকেন। মানসিক যন্ত্রণায় দিনে দিনে শুকিয়ে যাচ্ছেন তিনি, তবে এইটুকু আমি খেয়াল করেছি। মসিয়ে রেনাল্ডো বুঝতেন, তবে তিনি গ্রাহ্য করতেন না। তিনি নেশাগ্রস্তের মতন পড়েছিলেন, ওই সন্ধে হলে প্রতিদিনই ছটফট করতে থাকেন। মসি, আমি জানি মাদাম ডুব্রেইল খুবই খারাপ স্বভাবের মহিলা। সে গ্রাস করেছিল মসিয়েকে। তাহলে তুমি বলছো কাল সন্ধ্যায় ভদ্র মহিলা যথারীতি এসেছিলেন এবং তিনি কি রাতেই চলে গিয়েছিলেন? হ্যাঁ মসিয়ে, স্টাডি থেকে বের হয়ে মসিয়ে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, আর ভদ্রমহিলা শুভরাত্রিও জানিয়েছিলেন। আমি শুনতে পেয়েছিলাম। এরপর মসিয়ে দরজা বন্ধ করে দেন। তখন সময় কটা নাগাদ হবে? তখন রাত 10:25 হবে। আচ্ছা, এ ব্যাপারে তোমার কাউকে সন্দেহ হয়? না মসিয়ে। ম্যাজিস্ট্রেট এবার বিদায় দিলেন বৃদ্ধাকে। তার ডাক পেয়ে ঘরে উপস্থিত হলো লিওনি আর ল্যাম্বার্ট। লিওনি হেঁচকে তুলে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল। এই যুবতী পরিচারিকাটি প্রথম হাত পা বাঁধা অবস্থায় মাদাম রেনাল্ডকে দেখতে পেয়েছিলেন। ম্যাজিস্ট্রেটের জিজ্ঞাসার উত্তরে সে পুনর্বার সেই বর্ণনাই শোনালো। রাতেও কোনো অস্বাভাবিক শব্দ সে পায়নি। তার বোন ডেনিসও জানালো তার মনিবের চাল চলন ইদানিং কেমন বদলে গিয়েছিল। ম্যাজিস্ট্রেট ডেনিসকে জিজ্ঞেস করলেন, গত রাতে নয় মসিয়ে, তার আগের দিন। গত রাতে তিনি আসেননি। ফ্র্যাঙ্কেস যে বলল তিনি গতকাল রাতেও এসেছিলেন। না মসিয়ে, গতকাল রাতে অন্য এক মহিলা মসিয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অদ্ভুত ব্যাপার। বেশ, আগে কখনো এই মহিলাকে তুমি দেখেছ? না, কাল যিনি এসেছিলেন আমার মনে হয় তিনি একজন ইংরেজ মহিলা। ইংরেজ? হ্যাঁ মসিয়ে, তবে তিনি মসিয়ে রেনাল্ডের সঙ্গে ফরাসি ভাষাতেই কথা বলছিলেন। তাছাড়া যাবার সময় তিনি ইংরেজিতেই কথা বলেন। আমি ইংরেজি ভালোই কথা বলতে পারি। ভদ্রমহিলাকে বিদায় দেবার সময় মসিয়ে রেনাল্ডকে বলেছিলেন, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি বিদায় হও। এই ইংরেজি কথাগুলো আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম। মেয়েটিকে বিদায় দিয়ে ম্যাজিস্ট্রেট দুজন পরিচারিকার পরস্পর বিরোধী সাক্ষ্য নিয়ে খুবই ভাবিত হয়ে পড়লেন। পোয়ারো এই সময় কমিশনার রেস্কের উদ্দেশ্যে বলে উঠলেন, মাফ করবেন মসিয়ে রেস্ক, আমার ধারণা মসিয়ে রেনাল্ড নিজে গাড়ি চালাতে পারতেন। পোয়ারোর কুঞ্চিত ভ্রু দেখেই আমি বুঝতে পারলাম কোনো চিন্তার গভীরে ডুবে আছে ওর মন। আমি খবর নিয়ে দেখেছি তিনি নিজে কখনো গাড়ি চালাতেন না। এ কথা মাথায় কেন এলো তোমার? আমি জিজ্ঞেস করলাম পোয়ারোকে। কেন? তিনি তো চিঠিতে আমার জন্য ক্যালাইনে গাড়ি পাঠাবার কথা লিখেছিলেন, তুমি দেখতে পাওনি? তিনি নিশ্চয়ই ভাড়া গাড়ির কথা বলে থাকবেন। আমার তা মনে হয় না। নিজের গাড়ি থাকতে তিনি কেন ভাড়া গাড়ির কথা ভাববেন? মসিয়ে রেক্স। ম্যাজিস্ট্রেট বললেন, মসিয়ে রেক্স, তাহলে কার কথা বিশ্বাস করব আমরা, ডেনিস নাকি ফ্র্যাঙ্কেস? নিঃসন্দেহে ডেনিস। গতকাল সন্ধ্যায় এই মেয়েটি অতিথিকে দরজা খুলে দিয়েছিল। মাদাম ডুব্রেইলকে যে ফ্র্যাঙ্কেস পছন্দই করে না তা তার কথাতেই পরিষ্কার। তাছাড়া আমরা জানি অন্য একটি মহিলার সঙ্গেও সম্পর্ক ছিল মসিয়ে রেনাল্ডের। ওহো, তাই তো। মসিয়ে পোয়ারোকে তো খবরটা দেওয়াই হয়নি। বলতে বলতে তিনি টেবিলের ওপর রাখা কাগজের ভেতর থেকে তুলে একটা কাগজ পোয়ারোর দিকে বাড়িয়ে দিল। মসিয়ে পোয়ারো, এই চিঠিটা মৃতের কোটের পকেট থেকে পাওয়া যায়। ভাঁজ করা চিঠিটা তুলে ধরল পোয়ারো। প্রিয়তম, অনেক দিন তোমার চিঠি পাচ্ছি না। তুমি আমায় ভুলে গেছো বা ভালোবাসো না। আমি বোকা নই যে এমন অসম্ভব কথা বিশ্বাস করব। যদি ভালোই বাসো তাহলে
এমনভাবে নীরব হয়ে আছো কেন? ইদানিংকার চিঠিগুলোতে তোমার ভাষাও কেমন প্রাণহীন নিরস হয়ে আসছিল। এখন আবার চিঠি বন্ধ করে দিলে। তোমাকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতে পারি না। যদি সত্যি আমায় আর ভালো না বাসো, আমি তাহলে নির্ঘাত আত্মহত্যা করব। জেনে রেখো, তোমার আর আমার মাঝখানে অন্য কোনো নারীর ছায়া পড়েছে। মাঝে মাঝে এমন কথাও মনে হতে চায় আমার। অন্য নারীর যদি হতে চাও তুমি, তাহলে তার আগে তোমাকেই খুন করে আমি জ্বালা জুড়ব। আমার হাত দিয়ে কি কথা বেরিয়ে গেল প্রিয়? আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। হ্যাঁ, আমিও ভালোবাসি। ভালোবাসি তোমাকে। তোমার আদরের বেলা। ঠিকানা তারিখবিহীন চিঠিটা পড়া হয়ে গেলে সেটা ফেরত দিয়ে দিল পোয়ারো। চিঠিটা একটু রহস্যময়। ওই বেলা নামে ইংরেজ মহিলার সঙ্গেও মসিয়ে রেনাল্ডের ঘনিষ্ঠ প্রেম ছিল বোঝা যাচ্ছে। তিনি এখানে এসে ম্যাডাম ডোব্রিয়েলের সংস্পর্শে আসার পর বেলা নামের মহিলার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। ব্যাপারটা অনুমান করে চিঠিতে তাকে এরকম একটা হুমকি দেয়া হয়। কেসটা ক্রমশ জটিল হয়ে পড়েছে। মসিয়ে রেনাল্ডকে যেভাবে পিঠে ছোড়া বসিয়ে হত্যা করা হয়, সেটা কোনো মহিলার কাজ হওয়া অসম্ভব নয়। কিন্তু সদ্য কবর খনন করা কোনো মহিলার পক্ষে সম্ভব নয়। কাজটা নিঃসন্দেহে কোনো পুরুষের। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই বেলার চিঠির সঙ্গে আপনাকে মসিয়ে রেনাল্ডের লেখা চিঠি, এই দুইয়ের মধ্যে একটা যোগসূত্র রয়েছে। আপনি বলতে চাইছেন চিঠির হুমকিতে তিনি ভয় পেয়েছিলেন, তাই তো? আমার তো মনে হয় না। বহু নারী ঘেঁটে বেড়ানো পুরুষরা এমন ভীতু হন বলে আমি বিশ্বাস করি না। মসিয়ে রেনাল্ডের অতীতের জীবনের ইতিহাস পাওয়া গেলে তার কোনো শত্রু ছিল কিনা কিংবা প্রেম ঘটিত আরও কোনো ব্যাপার সবই জানা সম্ভব হবে। স্যান্টিয়াগোর পুলিশকে আমি খোঁজ খবর নিতে অবশ্যই অনুরোধ জানাবো। এই মহিলার অন্য কোনো চিঠি বা অন্য কোনো জরুরি নথিপত্র কিছু কি পাওয়া গেছে? প্রয়োজনীয় বলতে মসিয়ে রেনাল্ডের একটা দলিল পাওয়া গেছে, এই সেই উইল। উইলে চোখ বুলিয়ে পোয়ারো বলল, মিস্টার স্টোনি ব্যক্তিটি, ইনিকে? দেখছি এই উইলে তাকে 1000 পাউন্ড দেওয়া হয়েছে। মসিয়ে রেনাল্ডের সেক্রেটারি, বর্তমানে ইংল্যান্ডে আছেন। উইলটা গুরুত্বপূর্ণ। ছেলেকে পুরোপুরি বঞ্চিত রাখা হয়েছে। অবশ্য স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি পাচ্ছেন তার স্ত্রী এলোইস। ডেনিস আর ফ্র্যাঙ্কেস এই দুই পরিচারিকা উইলের সাক্ষী। তারিখটা লক্ষ্য করেছেন? হ্যাঁ, নজরে পড়েছে। 15 দিন আগের তারিখ রয়েছে। সম্ভবত বিপদের আভাস পেয়েই তড়িয়ে ঘড়ি। যাই হোক, ঘটনাস্থল একবার ঘুরে আসা দরকার মসিয়ে রেক্স। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন আমার সঙ্গে। ঘটনাস্থলে যাওয়ার পথে মসিয়ে রেনাল্ডের পড়ার ঘরে ঢুকলো পোয়ারো। পরিপাটি সাজানো একটা ছোট ঘর। ঘরের মাঝখানে একটা গোল টেবিলের দুপাশে দুটো চামড়া মোড়ানো হাতলওয়ালা চেয়ার। কিছু বই এবং ম্যাগাজিন রাখা আছে টেবিলে। ঘরটা এক পাক ঘুরে অনুসন্ধানী দৃষ্টি বুলিয়ে নিল সে। এটা কি বস্তু দেখো তো হেস্টিংস। ফায়ারপ্লেসের সামনে পাতা মাদুরের কোণে পড়ে থাকা কয়েক টুকরো ফ্যাকাশে রঙের কাগজ তুলে নিল। একটা চেকের ছেঁড়া অংশ। 2 ইঞ্চি পরিমাণ কাগজের টুকরোতে কালি দিয়ে লেখা রয়েছে ডুবেন। কমিশনার রেক্স বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, ডুবিন নামের কোনো ব্যক্তিকে মনে হয় চেকটা দেয়া হয়েছিল নাকি? আমারও তাই অনুমান। হাতের লেখাটা মসিয়ে রেনাল্ডের, তাতে কোনো সন্দেহ নেই। অদ্ভুতভাবে জিনিসটা আমার চোখ এড়িয়ে গেছে। ঘর যারা সাফ করেছে তারাও লক্ষ্য করেনি সম্ভবত। গতকাল রাতে সম্ভবত ডুবিন নামে কোনো ব্যক্তি নিজের নামে চেকটা মসিয়ে রেনাল্ডের কাছ থেকে লিখিয়ে নিয়েছিলেন, কিন্তু পরে সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। গোল টেবিলের ড্রয়ারে সন্ধান করে কমিশনার মসিয়ে রেনাল্ডের চেক বই বার করেন। দেখা গেল শেষ চেকের কাউন্টার ফয়েল একেবারে ফাঁকা। মাদাম রেনাল্ড হয়তো ডুবিন নামের লোকটি সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন। চলুন তার কাছেই না হলে যাওয়া যাক। ঘর থেকে বেরিয়ে আসার মুখে একটা লম্বা কালো চুল আঙুলে চেপে ধরল পোয়ারো।
চামড়া মোড়ানো চেয়ারের পেছনে এটা পাওয়া গেল মসিয়ে রেক্স। সম্ভবত এই ঘরে গতকাল রাতে অতিথির সঙ্গে সাক্ষাৎ করেছেন গৃহস্বামী। মসিয়ে রেনাল্ডের মৃতদেহ এসে রাখা হয়েছিল বাড়ির পেছনের দেয়াল ঘেঁষে টিনের শেড দেওয়া একটা ঘরে। মসিয়ে রেক্স আমাদের সেখানে নিয়ে গেলেন। দেখা গেল মাঝারি উচ্চতার মানুষ ছিলেন মসিয়ে রেনাল্ড। তামাটে গায়ের রং, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এ থেকেই বোঝা যায় পেছন থেকে অতর্কিতে ছোড়া মারা হয়েছে। মসিয়ে রেক্স, অস্ত্রটা কী ধরনের ছিল? একটা বড় কাঁচের ট্রেতে অস্ত্রটা রাখা ছিল। কমিশনার সেটা দেখিয়ে বললেন, পেপার কাটার একটা ছুরির মতো দেখতে, বাঁট সমেত 10 হবে। রক্তের দাগ শুকিয়েছিল গায়ে। ছুরিটা পরীক্ষা করল পোয়ারো। বলল, খুন করার পক্ষে যথেষ্ট। খুনি হাতে গ্লাভস ব্যবহার করেছিল, তাই কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। খুবই সতর্ক কাজ, খুবই সতর্ক কাজ। কোনো ক্লুই রাখতে চাইনি, তবে আমি ঠিক খুঁজে বার করব। একটা অদ্ভুত ব্যাপার দেখছি। মসিয়ে রেনাল্ড তার ওভারকোটের তলায় শুধু একটা আন্ডারওয়্যার পরেছিলেন। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট ব্যাপারটাকে রহস্যজনকই মনে করেছেন। এই সময় দরজা খুলে ফ্র্যাঙ্কিস ঘরে ঢুকল। জানালো মাদাম সুস্থ বোধ করছেন, কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা এক্ষুনি আসছি, তুমি মসিয়ে হ্যাটেটকে খবরটা দাও। ফ্র্যাঙ্কিস বিদায় নিলে কমিশনার বললেন, চলুন যাওয়া যাক। পোয়ারো নিবিষ্ট চোখে মৃতদেহর দিকে তাকিয়েছিল। আচমকা বিড়বিড় করে বলে উঠল, ওভারকোটটা বেমানান লম্বা। ওপর তলায় সিঁড়ির শেষ ধাপে একটা প্যাসেজ, প্রশস্ত করিডোর, একপাশে চাকর বাকরদের ঘর। করিডোরের শেষ প্রান্তে একটা বড় ঘরে ফ্র্যাঙ্কিস আমাদের নিয়ে এলো। দীর্ঘাঙ্গী মাঝবয়সী ম্যাডাম রেনাল্ড একটা খাটে বসেছিলেন। ডক্টর ডুরান্ট তাকে পরীক্ষা করছিলেন। সম্মানসূচক অভিবাদন জানিয়ে মাদাম আমাদের আসন গ্রহণ করতে অনুরোধ করলেন। 2-4 কথার পর ম্যাজিস্ট্রেট হ্যাটেট তার কাজ শুরু করলেন। মাদাম, গতকাল রাতের ঘটনা বিশদভাবে আমাদের বলুন। সবই বলবো মসিয়ে। আমি চাই অপরাধীর শাস্তি হোক। আমার যথাসাধ্য চেষ্টা আমি করব। গতকাল রাতে 9:30 নাগাদ আমি শুতে যাই। আমার স্বামী স্টাডিতেই ছিলেন। মনে হয় ঘণ্টাখানেক পরেই শুতে আসেন। অনেক রাতে কেউ হাত দিয়ে আমার মুখ চেপে ধরে, আমার ঘুম ভেঙে যায় তাতে, কিন্তু চিৎকার করতে পারিনি। 2জন মুখোশ পরা লোক ছিল ঘরের ভেতরে। তাদের চেহারা কি আপনার মনে আছে? একজন অপরজনের বিপরীত একেবারে। ঢ্যাঙা লম্বা, লোকটির মুখে কালো দাড়ি, আর অপরজন বেঁটে, একেবারে মোটা গাট্টা, মুখে লাল দাড়ি। 2জনেরই মাথার টুপি টেনে চোখ আড়াল করা। বেঁটে লোকটি আমার মুখে কাপড় গুঁজে দিয়ে হাত পা বেঁধে ফেলে। অন্য লোকটি আমার স্বামীর বুকের ওপর চেপে কাগজ কাটা ছুরিটা উঁচিয়ে ধরেছিল। এরপর তারা আমার স্বামীকে জোর করে পাশের ড্রেসিং রুমে নিয়ে যায়। প্রচণ্ড ভয় পেলেও সংজ্ঞা হারাইনি তখনও। পাশের ঘর থেকে অস্পষ্ট চাপা কথা আমি শুনতে পাচ্ছিলাম। একজন স্প্যানিশ ভাষায় কথা বলছিল। দক্ষিণ আমেরিকার লোকেরা যেমন বলে থাকে। সে আমার স্বামীকে বলছিল, সেই গোপন জিনিসটা আমাদের চাই, কোথায় সেটা? কথা কাটাকাটি করে ওরা আমার স্বামীর কাছ থেকে চাবি নিয়ে ড্রয়ার খোলে, দেয়াল আলমারি খোলে। পরে তিনি আমাকে জানিয়েছিলেন, আলমারি হাতড়ে সমস্ত টাকা তারা নিয়ে গেছে। সেই সময়ে বাইরে একটা আওয়াজ হয়। তখন ওরা আমার স্বামীকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি তাদের বলেন, আমার সঙ্গে একবার কথা বলতে চান। পরক্ষণে তিনি ঘরে ঢুকে বিছানার পাশে এসে বলেন, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। সকাল হওয়ার আগেই আমি ফিরে আসব। আমাকে অভয় দেবার চেষ্টা করেছিলেন বটে, তার নিজেরই চোখে মুখে ভয়ের ছাপ ছিল। লম্বা লোকটা ঘর থেকে তাকে টেনে নিয়ে যায়, শাসিয়ে বলে, শব্দ করলেই মরবে। এরপর সম্ভবত আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আবার চোখ মেলে তাকাই, দেখতে পাই লিওনি আমাকে ব্র্যান্ডি খাওয়াবার চেষ্টা করছে। খুনিরা কিসের খোঁজ করেছিল বলে আপনার ধারণা? আমার কোনো ধারণা নেই মসিয়ে।
ইদানিং আপনার স্বামীর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? হ্যাঁ, প্রায় দিন 10 আগেই আমি লক্ষ্য করি তিনি কোনো দুশ্চিন্তায় ভুগছেন। জিজ্ঞাসা করলেও আমাকে কিছু বলতে চাননি। আপনার স্বামী একজন গোয়েন্দার সাহায্য নিতে চেয়েছিলেন, এ কথা কি আপনি জানতেন? প্রশ্নটা শুনে দারুণ চমকে গেলেন ম্যাডাম রেনাল্ড। তার ভ্রু কুঞ্চিত হলো। গোয়েন্দার সাহায্য? হ্যাঁ, এই ভদ্রলোক মসিয়ার্কল পোয়ারো। পোয়ারো মৃদু হাস্যে মাথা নুইয়ে তাকে সম্ভাষণ জানালো। ম্যাজিস্ট্রেট হাইটেট আবার বলতে শুরু করলেন, আপনার স্বামীর চিঠি পেয়ে আজই তিনি এখানে উপস্থিত হয়েছেন। যাই হোক, আপনি সর্বতোভাবে আমাদের সহযোগিতা করবেন, এটাই আমার প্রত্যাশা ম্যাডাম। আচ্ছা, দক্ষিণ আমেরিকায় আপনার স্বামীর কোনো শত্রু ছিল বলে কি আপনি মনে করেন? নির্দিষ্ট করে কিছু বলতে পারবো না, তবে তার অনেক শত্রু ছিল। এই দুর্ঘটনার সময়টা আপনার মনে আছে? সময়টা? হ্যাঁ, ঘড়িতে ঢং ঢং দুটো আওয়াজ শুনেছিলাম। এই সময় কমিশনার রেক্স একটা কাঁচ ভাঙা হাতঘড়ি মেঝে কুড়িয়ে পেলেন। অদ্ভুত কাণ্ড, ঘড়িটা হাতে নিয়ে বলে উঠলেন তিনি। আততায়ীরা হয়তো ড্রেসিং টেবিলের ওপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু এতে যে 7টা বেজে আছে। পোয়ারো ঘড়িটা কমিশনারের হাত থেকে নিয়ে কান লাগিয়ে পরীক্ষা করল। না, বিকল হয়নি, চলছে। কিন্তু এখন তো 5টা বেজে কয়েক মিনিট, 2 ঘন্টা ফাস্ট হয়ে আছে এটা, বলে মাদাম রোনাল্ডের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ঘড়িটা ফাস্ট হয়ে যায় বটে, কিন্তু এত ব্যতিক্রম তো হয় না। যাই হোক, শোবার ঘরের দরজাটা ভেজানো অবস্থায় দেখা গেছে, এ সম্পর্কে আপনার ধারণা কি? সম্ভবত আমার স্বামী দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। গোপন একটা জিনিসের খোঁজ করছিল তারা। আমার মনে হয় মসিয়ে রেনাল্ডকে কাছেই কোথাও তারা নিয়ে গিয়ে থাকবে। হ্যাঁ, তিনি সকালের আগেই ফিরে আসার কথা বলেছিলেন, সায় জানালেন ম্যাজিস্ট্রেট। পোয়ারো জানতে চাইল, মার্লিনভিল স্টেশন থেকে শেষ গাড়ি কখন ছাড়ে? ডাউনে 11:50 আর আপে 12:17। তবে আমার ধারণা তারা মোটর গাড়িতেই গিয়ে থাকবে। মাদাম, আরেকটা প্রশ্ন, ডুবিন নামের কাউকে কি আপনি জানেন? ডুবিন? ঠিক খেয়াল করতে পারছি না। বেলা, এই খ্রিস্টান নামের কোনো মহিলাকে? না মসিয়ে।